গুড মর্নিং ভিউয়ার্স। কেয়া কি স্বপ্নে চ্যানেলে গল্প হলো সত্যি এপিসোড নাম্বার 6 নিয়ে আবার হাজির হয়েছি। গল্প ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হ্যালো দর্শক বন্ধুরা, আমি আবার গল্প হলো সত্যির যে গল্প আপনাদের 5টা এপিসোড ধরে শুনিয়েছি, আজকে আবার তার পুনরাবৃত্তি করছি ছোট বাবুকে নিয়ে। সব বাবুদের কথাই হয়ে গেছে, তো আজকে ছোট বাবুর দিয়ে শুরু করব। আর দুর্ভাগ্যবশত গত সপ্তাহে আমি ট্রিবিউট জানাতে রাহুল অনুনন্দয় বন্দ্যোপাধ্যায়, একজন বাঙালি অভিনেতা, তার অকাল প্রয়াণে খুব মর্মাহত হয়েছিলাম। তাই তার সম্বন্ধে আমার যেটুকু জানা ছিল সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তাই আর একান্নবর্তী পরিবার নিয়ে কথা বলার সুযোগ হয়নি। তো ছোট বাবু, ছোট মতলব বড় বাবুর থেকে ছোট বাবু মোটামুটি 10-11 বছরের বড়। আর যেখানে দেখবেন একটু দুই ভাইয়ের মধ্যে একটা বিরাট এজ গ্যাপ থাকে, সেখানে আপনি দেখে নেবেন যে বড় ভাই তার ছোট ভাই বা বোনদেরকে অনেকটা পিতৃস্নেহেই মানুষ করেন। তো এক্ষেত্রেও কোনো দ্বিমত করা যাবে না। বড়বাবু সবসময় ছোটবাবুকে নিজের সন্তানের স্নেহে, সন্তানের আদরেই মানুষ করেছেন এবং তাকে সবকিছু উজাড় করে দিয়েছেন যাতে তার কোনো বাবার অভাব না সে অনুভব করতে পারে। আর ছোটবাবুরা বা ছোটরা সেই সুযোগটা ভীষণ কাজে লাগায়, তাই তারা হয়ে ওঠে অত্যন্ত জেদি, একরোখা, স্বার্থপর। তো আমাদের ছোটবাবু খানিকটা সেই রকমই। আরো কিছু যদি পরিবর্তন আসে সেটা সময়ের সাথে সাথে আমরা শুনতে পাবো, কেননা আমি আপনাদেরকে গল্পটা নিজেই পাঠ করে শোনাচ্ছি। তো ছোটবাবু গ্র্যাজুয়েশন করেছেন। বড়বাবুর কাছে সেটা ভীষণ গর্বের যে তার ছোট ভাই এত দূর পড়াশোনা করেছেন, তার বিদ্যে মাত্র ক্লাস 4 পর্যন্ত। তাই ছোটবাবু কাছে বড়বাবু খুব একটা বাবার মতো না হলেও বড়বাবুর কাছে ছোটবাবু সন্তান তুল্য। এবং ছোটবাবুর সমস্ত আবদার, অভিযোগ, অনুযোগ সবই বড়বাবু পালন করেন। তো যাই হোক, বড়বাবু যখন দেখতে পেলেন যে ছোটবাবুর কাপড়ের ব্যবসায় খুব একটা মন নেই, কারণ সে নিয়মিতভাবে দোকান যায়ও না এবং সেই সম্বন্ধে তার কোনো চিন্তাও নেই। সে সবসময় অন্যান্য কাজে ব্যস্ত থাকে, যা দিয়ে অ্যাটলিস্ট ঘরের কোনো উপকার হয় না। তার নিজের হয়তো মনোরঞ্জন হয় বা তার নিজের হয়তো ভালো লাগে, কিন্তু বাড়ির কোনো উপকার হয় না। তাই তাকে এতদূর পড়াশোনা শেখানোর পরে সে যদি এরকম অলস প্রকৃতির বা সংসার সম্বন্ধে তার যদি কোনো চিন্তাধারাই না থাকে, তাহলে তো খুব মুশকিল। কেননা তাকে বিয়ে দেওয়া হয়েছে সঠিক সময়ে, তারও সংসার ধীরে ধীরে বাড়ছে, কিন্তু সে যদি রোজগার পাতির দিকে নজর না দেয় তাহলে তো খুব মুশকিল। তাই বড়বাবু ছোটবাবুকে নিয়ে ভীষণ চিন্তিত। তো ছোটবাবুই একদিন এর একটা সলিউশন বার করলেন, যে যাতে তাকে কেউ আর বলতে না পারে যে সে কোনো ব্যবসা করে না বা কোনো ব্যবসার কাজে সে কোনো আগ্রহ দেখায় না এবং পয়সা সেও রোজগার করতে পারে। তো বড়বাবুর কাছে ছোটবাবু আবদার করে বসলেন
তোমরা তো এতদিন কাপড়ের ব্যবসায় করেছো, আমি একটা উৎপাদনমূলক মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে চাই, যেখানে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরই হাতে থাকবে। যেমন আমরা জিনিসপত্র কিনবো, সেখান থেকে একটা ফিনিশ প্রোডাক্ট বানাবো এবং সেই প্রোডাক্ট প্রথমে নিজেদের বাজারে, তারপরে ধীরে ধীরে আরো মার্কেট ক্যাপচার করব এবং হয়তো ভবিষ্যতে এক দেশ থেকে অন্য দেশেও পাঠাতে পারবো। এইরকম আমি একটা কিছু করার চেষ্টা করছি। কিন্তু আপনার শুধু মানসিক সাপোর্ট দিয়ে তো আমার কিছু হবে না, আপনার আর্থিক সাপোর্টটাই আমার সবচেয়ে বেশি জরুরি। তো বড়বাবুর কাছে এই প্রস্তাব আনাতে বড়বাবু অন্যান্য ভাইদের সঙ্গে আলোচনা না করেই বললেন, ঠিক আছে, তুমি যদি সেরকম কিছু করতে চাও করতে পারো, কিন্তু এটা একটা আমাকে কথা দিতে হবে যে তুমি কোথাও কোনো লোকসান করবে না, মানে বেহিসাবি খরচা করে বা কোনো জিনিসে কনসেন্ট্রেট না করে তুমি এমন কিছু ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করবে না যেটা দিয়ে আমাদের এত কষ্টের দ্বারা অর্জিত অর্থর মিসইউজ হয়। তো ছোটবাবু বললেন, সেরকম প্রস্তাব আমি আপনাকে দেব কেন, আমি একটু সঠিক জিনিস সম্বন্ধেই বলতে চাইছি, যেটা হচ্ছে খাদ্য আমাদের দেশের একটা সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, এবং সেই ফুড ইন্ডাস্ট্রি যেমন ভীষণ জরুরি, সেরকম ফুড ইন্ডাস্ট্রির সাথে এটাও ভীষণ জরুরি আছে। খাবারটা সবসময় তো সব খাবার আমরা কাঁচা রান্না করতে পারবো না, আমাদের তো কিছু ফ্রাই করতে হবে। তো ফ্রাই করতে গেলে কি লাগবে, খাদ্য তেল। আমি চাইছি যে আমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি মাস্টার অয়েল দিয়ে শুরু হোক। তো বড়বাবু ভাবলেন যে হ্যাঁ, এটা খুব একটা খারাপ জিনিস নয়, আর এর একটা মাস্টার অয়েল হলে একটা বাই প্রোডাক্টও তৈরি হয় যেটা গোখাদ্য হিসাবে ব্যবহৃত হয়। তো উনি বললেন যে ঠিক আছে, কিন্তু টাকার অঙ্ক শুনে, ছোটবাবুর কাছ থেকে টাকার অঙ্ক শুনে বা যে জমিতে তৈরি করা হবে সেই জমির মূল্য শুনে বড়বাবুর একটু মনে মনে খটকা হতে শুরু করলো যে এত অর্থ আমি কোথা থেকে জোগাড় করে একে দেব। কিন্তু আবার যদি নাও করে দিই তাহলেও এ কাজে মনোযোগও দেবে না এবং উদাসীনভাবে কাটিয়ে যাবে, যেহেতু তার খাওয়া পড়া সব হয়ে গেছে, এবং বাইরে বাইরে টোটো করে সে বেড়াবে, অন্যান্য কাজে করে বেড়াবে, যে কাজে হয়তো সে মনে করছে যে আমি দেশের প্রচুর কাজ করছি, কিন্তু তার দেশের কাজ করতে গেলেও তো অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ সে কোথা থেকে দেবে, আমাদের কাছ থেকে হাত পেতে বা আমাদের ক্যাশ বাক্স থেকে তুলে নিয়ে গিয়ে সে কাজ করাতে তো কোনো বাহাদুরি নেই। তাই সে যতই সে দেশভক্তির কাজ করুক, যতই সে বিপ্লবী নিজেকে মনে করুক, তো কিন্তু সে সেই কাজটি শুধু করে যাবে কিসের জন্য না, তাকে আর কোনো সঠিক কাজ করতে দেওয়া হয়নি বলে। তাই বড়বাবু অন্যান্য ভাইদের সঙ্গে একটা মিটিংয়ে বসলেন, যেখানে ছোটবাবুকেও রাখলেন, যাতে ছোটবাবু তার বক্তব্যগুলো শুধু তাকেই না অন্যান্য ভাইদেরকেও সে সেটা বিস্তারিতভাবে বোঝাতে পারে। শুধু বিপ্লবীপানা করে গেলে তো হবে না, এবং সেখান থেকে সে বিপ্লবী করার জন্য এক দুবার বাড়িতে ইংরেজ পুলিশ এসেও হানা করেছে। যাক, সেসব কথা তো বড়বাবু মনে করলেন যে ঠিক আছে, আলোচনায় বসি তো, তারপরে একটা পথ নিশ্চয়ই বেরিয়ে আসবে। অন্যান্য ভাইদের একই কথা ছিল যে দেখো, আমাদের কোনো আপত্তি নেই, কেননা বাবা আমাদের জন্য কিছু রেখে যায়নি। যেটুকু
শুরু করেছে বড়দা, তারপরে আমরা সেটাকে হাত ধরে আজকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছি। তো সেটাকে আমরা নষ্ট করে দিতে পারবো না, এবং সেটা আমাদের কাছে খুব প্রয়োজনীয় অর্থ। কেননা পরিবারের ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে, তাদের পড়াশোনা আছে, এবং বিশেষ করে মেয়েদের বিবাহ দেওয়ার তো ভীষণ জরুরি আছে। তো সেইগুলো আমাদের দেখতে হবে। সেই অবস্থায় তুমি এখন নতুনভাবে ইন্ডাস্ট্রি তৈরি করতে চাইছো, ভালো জিনিস, কিন্তু খুব ভেবে চিন্তে এই কাজে এগোতে হবে। কারণ আমরা কেউ এই বিষয়ে কিছু জানি না, নতুন করে আমাদের এটা হাতে খড়ি হবে। তো ছোটবাবু সব দায়িত্ব নিয়ে বললেন, হ্যাঁ আমার সমস্ত বিষয়ে জানা আছে, আমি দেখেছি, আমি বিভিন্ন জায়গায় বিপ্লবীর কাজ করতে গিয়ে দেখেছি, সেখানেও এরকম অনেকেই অনেক ধরনের ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে। তো আমি সেখান থেকে এটাকেই চুজ করলাম যে আমাদের অয়েল ইন্ডাস্ট্রি হোক, তাহলে সেটাও আমাদের ব্যবসার পক্ষে খুব একটা খারাপ জিনিস হবে না। তো যাই বলা তাই করা, এবং সেই সময়তে তখন টাকা পয়সা এখনকার মতো ব্যাংকের মাধ্যমে তো এরকম লোন পাওয়ার সুব্যবস্থা হয়নি। তখন এমনি লোকের কাছ থেকেই, যারা সুদের ব্যবসা করতো তাদের কাছ থেকেই এইসব টাকা পয়সা ধার নিয়ে লোকে যে যার কাজ করার করতো। তো বড়বাবু সে কথাই ভাবলেন, বললেন দেখো আমি টাকা নিতে, ধার করে নিতে যাব, তো তোমাদের সবার সম্মতি আছে তো? সম্মতি না থাকলে আমি একা তো এত বড় ঋণের বোঝা শোধ করতে পারবো না। আমার সব হাতগুলো আমার চাই, কেন সব হাত না হলে, মুঠি না হলে আমি এই কাজ করতে পারবো না। অন্যান্য ভাইরা রাজি হয়ে গেল, ঠিক আছে চলো তুমি করো। তো যথারীতি একটা নতুন বড় জমি কেনা হলো। সেই জমি কেনা অবধি বড়বাবু নিজেদের যা ফান্ড ছিল, জমানো পুঁজি যাকে বলে, সেইখান থেকে সে জমিটা কিনে ফেললো। এবং জমিটা কেনার সময়তেও একটা ছোট্ট একটা ঘটনাও ঘটে গেল। কারণ হচ্ছে সবাই এটাই বলতে লাগলো এই জমিটা কার নামে কেনা হবে। ছোটবাবু তো নিজের সবসময় নিজেরটাই ভাবে। তো সে বলল, যখন এই ব্যবসার কর্ণধার আমি হব, যেহেতু এই প্রস্তাব আমি করেছি, তোমরা সাপোর্ট করেছো, তোমরা টাকা দিচ্ছ, এটা সত্যি কথা, তাহলে আমার নামেই জমিটা হোক। অন্যান্য ভাইরা ভীষণ, বড়বাবু কিছু বললেন না, কিন্তু অন্যান্য ভাইরা ভীষণ পরিমাণে এই ব্যাপারে আপত্তি জানালেন। বললেন না, জমি কেন তোমার শুধু নামে হবে, যেখানে তোমার কন্ট্রিবিউশনই এত নেই এই টাকার ওপরে। আর বড়দা তোমাকে সারা জীবনই ভীষণ আদরে, ভীষণ সযত্নে মানুষ করেছেন। বড়দা তোমার গায়ে একটুকু সংসারের যে কোনো দায়িত্বে না ঝক্কি নিতে দিয়েছেন, না তোমাকে কোনো বিষয়ে যখন অসুবিধায় পড়েছেন তোমার কাছ থেকে কোনো সাহায্য নিতে এসেছেন। তো বড়বাবু মনে করলেন প্রথমেই যদি এত অসুবিধার সম্মুখীন হতে হয় ছোট ভাইকে, তাহলে ও এগোবে কি করে। তাই বড়বাবু সবার কথা ভেবে নিয়ে বললেন, আচ্ছা যদি এই জমিটা মায়ের নামে কেনা হয় তাহলে আশা করি কারো আপত্তি হবে না। কেন মায়ের অবর্তমানে মায়ের যাই থাকবে না কেন, তাতে আমরা সব ভাই কিছু না কিছু ভাগ পেয়েই যাব। তো এটা মায়ের নামেই থাকুক। তো যাই হোক, সবাই মায়ের নাম বলাতে আর বিশেষ কিছু আপত্তির মধ্যে কেউ গেল না। মায়ের নামেই সেই জমি কেনা হয়ে গেল। মা তো ভীষণ খুশি হয়ে উঠলেন যে আমার 5 ছেলে একসঙ্গে মিলে একটা কাজ করতে চলেছে নতুন, এবং ছোট ছেলেই সেখানে গাইডের কাজ করছে।
যেহেতু ছোট সন্তান তারও বড় প্রিয়, তাই সেও খুব গর্বিত হয়ে উঠলেন। যাই হোক, এইভাবে জমি কেনা হলো এবং তারপরে শুরু হলো তেল মিল। তো মানে উৎপাদন করার যত যন্ত্রপাতি হয়, কেন ছোটবাবু আগেই বলেছি ভীষণ মানে ফ্যাশনেবল, তাই তার কাছে সবকিছু একটু নতুন ভাবে চাই। সে একটু গতানুগতিক ভাবে যেভাবে তেল মিল চলে তাতে সে আগ্রহী নয়। সে নতুন যন্ত্রপাতি কিনে নতুন করে অয়েল মিলকে তৈরি করতে চায়, যেখানে প্রোডাকশন অনেক বেশি হবে, যার ফলে সে অনেক ব্যবসাকে বড় করতে পারবে। যাই হোক, অনেক ধার দেনা করে তার পছন্দ মতো অয়েল মিলের সমস্ত ইনস্ট্রুমেন্ট কেনা হলো এবং তারপরে কাজটা একটু সহজ হয়ে এলো। কারণ হচ্ছে চাষিদের কাছ থেকে বলা হলো যে দেখো, তোমরা বাইরে যে দামে বিক্রি করো সর্ষে মাস্টার্ড, তোমরা সেই দাম থেকে একটু বেশিই পাবে, কিন্তু তাদের সঙ্গে এই চুক্তি করা হলো যে আমার উৎপাদন যবে থেকে হবে তবে থেকে আমি পয়সা দেব না, যবে থেকে আমার এই তেলটা মার্কেটে বিক্রি হওয়া শুরু হবে তখন থেকে আমরা তোমাদেরকে ধীরে ধীরে পয়সা দিতে শুরু করব। তো চাষিরা এতে খুশি হয়ে গেল। তারা তো বুঝতে পারলো যে যাক, আমরা এক জায়গায় যদি এত টন টন সর্ষে বিক্রি করে দিতে পারি এবং সেই পয়সা যদি আমরা একবারে সবটা পেয়ে যাই, তো কিছুটা বাইরের মার্কেটে বিক্রি করলো, বাকিটা এই তেলের কোম্পানিকে বিক্রি করলে আমাদের লাভ হবে। তো সেইভাবে তারাও খুব খুশি হয়ে গিয়ে এই প্রস্তাবে রাজি হয়ে গেল এবং যথারীতি অয়েল মিল চালু হলো। অয়েল মিল বলতে ছোটবাবু ভীষণ বিরোধী, কেন তার কাছে এটা ইন্ডাস্ট্রি, বড় মাপের, তাই সে অয়েল ইন্ডাস্ট্রি তৈরি করলো। ছোটবাবুর গিন্নি ঠিক ছোটবাবুর সঙ্গে সামঞ্জস্য রেখে চলার মতোই, সেও অত্যন্ত দাম্ভিক, কেন বড় ঘরের মেয়ে। আর তার একটাই কাজ ছিল যে তার সবসময় তার একটা টেন্ডেন্সি থাকতো কি করে সে স্বামীকে বেশিক্ষণ ধরে ঘরে আটকে রাখতে পারবে, কিন্তু সেটা আটকে রাখা খুব অসম্ভব, কেন ছোটবাবু এক জায়গায় বসে থাকার লোক নন। আর ছোটবাবু আর ছোট গিন্নি যখনই তাদের ঘরে থাকতো, অন্যান্য বাড়ির বউরা বলুক বা চাকর বাকর বলুক বা ছেলেমেয়েরাও, তারা সবসময় একটু কান খাড়া করে থাকে, বিশেষ করে বউরা, যে এই বোধহয় কোনো না কোনো খুঁটোমুটি শুরু হয়ে গেল। তো এরকমই খুঁটোমুটি সবসময় হয়। যাই হোক, একটা দিনের বর্ণনা একটু দিই, তাতে আপনাদের একটু বুঝতেও সুবিধা হবে। তো ছোট গিন্নি ছোটবাবুকে সন্ধ্যের মধ্যে বাড়িতে ঢুকতে দেখে বলে ফেললেন যে আজ যদি তুমি সন্ধ্যের মধ্যে বাড়ি না ঢুকতে, তাহলে আজকে আমি মরেই যেতাম। ছোটবাবু কিঞ্চিৎ দাঁড়িয়ে বললেন, ওফো, বড্ড ভুল হয়ে গেল। তোমার এই মনের কথাটা আমি যদি বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বুঝতে পারতাম, তাহলে আমি প্রফিটে থাকতাম, এখন আর বলে কি লাভ। তো ছোট গিন্নি আরো তেলে বেগুনে জ্বলে উঠলেন, ওফো, তুমি তার মানে চাইছই যে আমি মরে যাই, আমার মৃত্যু হয়ে যাক, তাহলে তোমার অনেক সুবিধা হবে। তো ছোটবাবু মজার ছলে বলে উঠলেন, আমার সৌভাগ্য কি এতটা বেশি হবে? আমি কি এত ভাগ্যবান
যে এই রকম কোনো ঘটনা আমি শুনতে পাবো? ছোট গিন্নি তো আরো রেগে গেলেন। কি না, একেতে তো আমার কে কোনো ইম্পর্টেন্স দেওয়াই হচ্ছে না, উল্টে আবার এত কটা যে আমার মৃত্যু পর্যন্ত হয়ে যাক। তো ছোটবাবু বললেন, না না না, আমি তো সেই রকম অর্থে কিছু তোমায় বলিনি। না, তুমি পরিষ্কার করে এটা বলনি যে তুমি আমার মৃত্যু চাও, কিন্তু আমি যতগুলো কথা বলছি তুমি প্রত্যেকের মধ্যেই তো খুব পজিটিভলি সেটাকে অ্যাকসেপ্ট করে যাচ্ছ। না, পজিটিভলি অ্যাকসেপ্ট না করলে তো জীবনে চলা যাবে না, তাও আবার তোমার সাথে। হ্যাঁ, আমি তো বুঝতেই পেরেছি না, আমার মৃত্যু হলে তোমার খুব সুবিধা, পাড়ার বৌদিদের সাথে, পাড়ার ছোট ছোট অবিবাহিত মেয়েদের সাথে একটু উহু একটু আহা এইসব হবে। ছোটবাবু এবার খুব মজা পেলেন। মজা পেয়ে উনি বলে উঠলেন, ওহো, আমি তো জানতামই না যে তুমি এত কোড ল্যাঙ্গুয়েজ জানো, এই উহু আহা। বাবা, এবার জানা হয়ে গেল, খুব ভালো খুব ভালো। তো এরকম তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং সবসময় কিছু না কিছু নিয়ে খুটুর মুটুর তাদের লেগেই আছে। মোদ্দা কথা, ছোট গিন্নির একটাই কথা, যে তুমি আমাকে বিয়ে করে এই সংসারে নিয়ে এসেছো, যতই দাসী বাঁধি বড় দিদিরা থাকুক না কেন, মানে বড় জায়েরা থাকুক না কেন, তোমাকে আমাকে সঙ্গ দিতেই হবে। তুমি সেই সঙ্গ আমাকে না দিয়ে তুমি কখনো পাড়ার বৌদিদের দেবে, বা পাড়ার মেয়েদের দেবে, বা তুমি ভারত মাকে দেবে, সেটা আমি মেনে নিতে পারবো না বাবা। আমাকে সময় দেওয়াটাই জরুরি বলে তোমার এটা মনে গেঁথে নেওয়া উচিত। এইরকমই ছোট গিন্নির আবদার। তো যাই হোক, অয়েল মিল তৈরি হয়ে গেছে, প্রোডাকশন শুরু হয়েছে, বাড়ির সবাই খুশি। ধীরে ধীরে ব্যবসা, আস্তে আস্তে ধীরে 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 ব্যবসা একটু একটু করে বাড়তে শুরু করলো। প্রথমে লোকাল মার্কেটে তেলের সাপ্লাই হলো, দোকানে দোকানে। সেখানে বড়বাবুর একটা বিরাট পরিচিতি ছিল, তো ফলে মুদির দোকানের যারা রয়েছে, মানে গ্রসারি যেসব দোকান রয়েছে, বড়বাবু তাদেরকে একদিনকে ডেকে পেট ভরে খাওয়ালেন। খাইয়ে প্রথমে তার অয়েল মিলের একটু ফ্যাক্টরিটা সবাইকে ভিজিট করালেন, করিয়ে বললেন যে আপনারা তো অন্যান্য ব্র্যান্ডের মাস্টার অয়েলও ব্যবহার করেন, তো এবার থেকে তার সাথে আমার ব্র্যান্ডের মাস্টার অয়েলটাও একটু ব্যবহার করবেন, কমলা মাস্টার্ড অয়েল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং আপনারা তো জানেন যে আমি কিভাবে সততাকে মূলধন করে আজ অবধি টিকে আছি। তো মুদির দোকানে সবাই এক কথাই বললেন, না না, আপনার সততার কোনো তুলনা হয় না, তবে হ্যাঁ, আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা আপনাকে এই ব্যাপারে সাহায্য করব। তো এইভাবে অয়েল ইন্ডাস্ট্রির সূচনা হলো একান্নবর্তী পরিবারে। এবং ছোট বাবু তাতে ধীরে ধীরে তার গর্ব কমলো বই, বাড়লো বই, কমলো না। তো যাই হোক, এভাবেই চলছে। এবং ধীরে ধীরে যখন কাজের বা অয়েল মিলের কাজের অনেক চাপ বাড়তে শুরু করলো, সব বিষয়ে সে ছোটবাবুর খুব বিরক্ত হতে শুরু করলে, যে সব বিষয়ে আমাকে সব ভাইদের পারমিশন একটা নেওয়ার জন্য আসতে হয়, এবং সেই পারমিশনটা নিয়ে আমাকে যে কাজটা আমি করতে চাই সেই কাজটা করার জন্য আমার একটু দেরি হয়ে যায়। কিন্তু এই পারমিশনটা যদি পারমিশন নেওয়ার দায়িত্বটা যদি
সম্পূর্ণরূপে আমার হাতে চলে আসে, তাহলে তো এত সমস্যার সম্মুখীন হতে হয় না, আর প্রতি পদক্ষেপে আমাকে দাদাদের কাছে এইভাবে হাত জোর করে বলতেও হয় না। হাত জোর করে উনি বলতেন না, কিন্তু ওনার বক্তব্যটাই এটা যে আমি যখন সমস্ত কিছুর দায়ভার নেওয়ার চেষ্টা করেছি এবং দায়ভার নিচ্ছি, শুধু পয়সাটাই আপনারা দিয়েছেন, তাহলে আমার কেন সবচেয়ে বেশি অধিকার এখানে থাকবে না? এই বলে উনি একদিন বড়বাবুকে ধরলেন এবং বড়বাবুকে বললেন, দেখো, এইসব ইন্ডাস্ট্রির কাজ করতে গেলে আমাকে তো বড় বড় লোকের সঙ্গে সবসময় ওঠা বসা রাখতে হয়, এবং আমি ভাবছি যে এখন থেকেই আমি এটা তৈরি করে রাখি যাতে ভবিষ্যতে আমি যদি কিছু এক্সপোর্টও করতে চাই, তারও যেন লাইসেন্স আমি এখনই বানিয়ে রাখতে চাই, যাতে আমি এক্সপোর্টও করতে পারি। তার জন্য আমার সবার সম্মতিতে পাওয়ার অফ অ্যাটর্নি চাই। তো বড়বাবু খুব খোলা মনের মানুষ, বড়বাবু মনে করলেন ঠিক আছে, তাহলে তোমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেওয়া হবে, যে এই অয়েল মিলের বা অয়েল ইন্ডাস্ট্রির সমস্ত দায় দায়িত্ব তুমি নিচ্ছ, তুমিই রাখবে। কিন্তু এখান থেকে একটা জিনিস হবে, বাড়ির মেয়েদের যখন তোমার ইন্ডাস্ট্রি ভালো মতো দাঁড়িয়ে যাবে, যখনই তুমি সমস্ত ধার দেনা শোধ করে দিতে পারবে বাইরে, তারপর থেকে যত উপার্জন হবে সেই দিয়ে বাড়ির মেয়েদের বিয়ের খরচা উঠবে। যেমন কাপড়ের দোকান থেকে সবার খাওয়া পরার কাজ চলছে, সেটা সেরকমই চলবে, কিন্তু মেয়েদের বিয়ের জন্য যা খরচা সেটা তোমার এইভাবে এই অয়েল ইন্ডাস্ট্রি থেকেই যাবে। এই বলে সে সমস্ত ভাইদের কাছে প্রস্তাব তুললেন। ভাইরা প্রথমেই বড়বাবুকে বললেন, দেখো, তোমার কথায় বিশ্বাস করে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিতে পারি, কিন্তু ভবিষ্যতে যদি আমরা আমাদের মেয়েদের বিয়ের সময় যদি সঠিক অর্থ না পাই, তাহলে কিন্তু সমস্ত দায়ভার তোমাকেই গ্রহণ করতে হবে বর্দা, কারণ তুমি বলছো বলেই আমরা ওকে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি। তো বড়বাবু সরল মানুষ, সব ভাইদের সামনে বললেন, দেখো, আমি তোমাদেরকে সন্তান স্নেহে সবসময় রাখতে চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব। তো তোমরা যখন নিজেরা যখন এখন দাঁড়িয়ে গেছো সবাই মোটামুটি ভাবে, তাহলে আমার তো সেটা ভালোই লাগে। আর আমার ভাই, ছোট ভাই, সবার আদরের ভাই, সে আমাদেরকে আমাদের এই প্রস্তাবে কেন সম্মতি দেবে না? সে কেন সমস্ত ধার দানা শোধ হলে বাড়ির বড় মেয়েদের বিয়ের খরচার জন্য যা ইন্ডাস্ট্রি থেকে আয় হবে সেই আয় দিয়েই খরচা করা হবে? তো অন্যান্য ভাইরা বললেন, ঠিক আছে, চলো পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেওয়া হোক ছোট ভাইকে। বড়বাবুর সরলতা, বড়বাবুর পিতৃ স্নেহ বড়বাবুকে এই জায়গায় আরেকটি ভুল পদক্ষেপ নেওয়ার জন্য ইনসিস্ট করলো। প্রথমেই যে বোনকে বহু কষ্টে বিয়ে দিয়েছিলেন, তাকে শ্বশুরবাড়ির অত্যাচার যাতে সহ্য না করতে হয়, তাই নিজ দায়িত্বে কন্যা সহ মেয়েকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। সেটা ছিল তার প্রথম ভুল। দ্বিতীয় ভুল হলো যে তিনি পাওয়ার অফ অ্যাটর্নি, মিলের পাওয়ার অফ অ্যাটর্নি নিজের ছোট ভাইকে দিয়ে দিলেন। আমরা জীবনে জানি যে কোনো একটি গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার আগে মানুষ বড় অসহায় হয়ে যায়, বিশেষ করে যারা সরল মনে, যারা সবাইকে নিজের
পরিবারের সবাইকে আপন বলে মনে করে, নিজের বলে সেখানে শুধু তার পরিবারই থাকে। নিজের বলতে শুধু তার নিজে বা নিজের বউ বা বাচ্চাদেরকেই সে নিজের মনে করে না, ভাই বোনের বাচ্চাকেও, গোটা পরিবারকে, মাকে সে নিজের বলে মনে করে। এবং তখনই মানুষের একটা ভুল হওয়ার ভীষণ প্রবণতা দেখতে পাওয়া যায়। সেটা, সেই ভুল হওয়ার প্রবণতাটা একটা মাত্রই তার স্নেহ। সেই স্নেহকে সে কিছুতেই আর 10টা ভাগে ভাগ করতে পারে না। সে ভাবে যে আমার এটা নিজের, তাই এটা নিজের ভাবেই থাকুক। তো ঠিক এক্ষেত্রেও তাই হলো। সে ছোটবাবুকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরে ধীরে ধীরে সে দেখতে লাগলো যে সমস্ত যে খাতাপত্র হচ্ছে, সেই খাতাপত্রে কোথাও যেন একটা খুব বড় ফাঁক থাকছে। কেন, বড়বাবু 4 ক্লাস অবধি পড়লে কি হবে? তাকে এই ব্যালেন্স শিট শেখানো বা ব্যালেন্স শিটে ভুল করে তার কাছে পার পেয়ে যাওয়া, এটা ভীষণ অসম্ভব ব্যাপার। কেন, বড়বাবু এই কাপড়ের দোকানের ব্যবসা করতে গিয়ে সমস্ত ব্যালেন্স শিট সে নিজে হাতে তৈরি করত, করে গিয়ে সে উকিলকে দিত, যাতে উকিল সঠিকভাবে তার দোকানের ট্যাক্স জমা দেয় এবং আমাদের সবার জন্য প্রফিট বার করে নিয়ে আসে। তো সেই ব্যালেন্স শিটে যখন সে অয়েল মিলের ব্যালেন্স শিটটা একদিন দেখতে গেল, তার চোখে অনেক খুঁত ধরা পড়ল। মাঝে মাঝেই ছোট ভাই বেশ মোটা অঙ্কের টাকা অয়েল ইন্ডাস্ট্রির ফান্ড থেকে তুলে নিল, যদিও তখনও বাইরের পুরো ধার শোধ হয়নি, লোন শোধ হয়নি। তো সেটা বড়বাবু বুঝতে পারলেন যে কেন ভাই তুলে নিচ্ছেন, কিন্তু তিনি মুখ ফুটে ভাইকে বলতে পারলেন না, ছোট ভাইকে। অন্যান্য ভাইদেরকে তো বলতেই পারলেন না, কারণ অন্যান্য ভাইরা যদি এই কথা বুঝতে পারে বা শুনতে পারে, তারা তো তাহলে দক্ষযজ্ঞ কাণ্ড বাড়িতে বসিয়ে দেবে। বড়বাবু ভাবলেন যে ঠিক আছে, আমি ধীরে ধীরে এরকম করে দেখতে দেখতে আশা করি আমি ব্যাপারটা সামলে নিতে পারবো। তো তিনি একদিন ছোটবাবুকে কথার ছলেই বললেন, আমি তোমার ব্যালেন্স শিটটা দেখেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমার মনে হয় তোমার মুহুরীবাবু কিছু ভুল করছেন। কারণ কিছু কিছু জায়গায় যেসব টাকা, বড় বড় অ্যামাউন্টের টাকা হঠাৎ করে তোলা হয়েছে, তার কোনো কারণও দেখা যাচ্ছে না এবং আমি কিছু বুঝতেও পারছি না। তুমি এবার থেকে একটু খেয়ালে রেখো। ছোটবাবু প্রথম দিন বললেন, না না বড়দা, ওটা আপনার একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। আসলে ব্যালেন্স শিটটা আমাদের কাপড়ের দোকানের ব্যালেন্স শিটগুলো তো আপনিই তৈরি করেন, সেখানে তো আপনাকে কেউ বাধা দেওয়ার বা বলার মতো নেই। সঠিকটা আপনারও হয়তো জানা নেই, তাই জন্যই আপনি আমার মুহুরীবাবুর দোষ ধরছেন। নাহলে উনি কোনো কাজই ভুল করেন না, সব কাজই ঠিকই রাখেন। বড়বাবু আরো স্পষ্ট হয়ে গেলেন ছোটবাবুর এই কথা শুনে, যে ছোটবাবুর মনে কি অভিপ্রায়। কিন্তু বড়বাবু এই কথা কাউকে আর বলে উঠতে পারলেন না। তার রাতের ঘুম চলে গেল। কেন, এখনো মাথায় অনেক ঋণের বোঝা আছে। বড়বাবু ধীরে ধীরে একটু অসুস্থ হতে শুরু করলেন। আর ছোটবাবুকে মাঝে মাঝেই ডেকে উনি বলতে শুরু করলেন, দেখো আমার যত লোন নেওয়া আছে সেগুলো
তাড়াতাড়ি সম্ভব সেগুলোকে শোধ করে দেওয়ার ব্যবস্থা করো। কারণ আমার ব্র্যান্ডের অয়েল, কমলা ব্র্যান্ডের অয়েল যেরকম যাচ্ছে মার্কেটে, ভীষণ বড় একটা মার্কেট ক্যাপ ধরে নিয়েছে। তুমি এক্সপোর্টের কথা পরে ভাববে, আগে তুমি দেশে বিক্রি করে তার প্রফিট থেকে তুমি আগে ধার শোধ করো, তারপরে তুমি শোধ করবে বা ভাববে এক্সপোর্টের কথা। ছোটবাবু খুব বিব্রত হলেন, কিন্তু ওই যে একরুখে গোয়ার, জেদি, অহংকারী, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভীষণ পরিমাণে কাউকে ঠিক তোয়াক্কা না করার মতো ব্যবস্থা। এইভাবেই ছোটবাবুর বড়বাবুর ভেতরে একটা ছোট্ট করে ফাঁক শুরু হলো, এবং সেই ফাঁকটা কে ভরবে, এটা ভরার মতো কিনা এটাই বড়বাবু ঠিক বুঝে উঠতে পারলেন না। আজকে এই পর্যন্তই থাক। আগামী পর্বে এই পরিবারের আর কি পরিণতি হলো সেগুলো একটু বলবো, তার সঙ্গে একটু অন্য কথাও বলবো। নাহলে বাবুদের চরিত্র শুনতে শুনতে আপনারাও খুব ক্লান্ত হয়ে উঠেছেন। তো বড় চরিত্রের মাঝে মাঝে একটু অন্য গল্পও বলবো, তাহলে আপনাদেরও ভালো লাগবে। আজকে এইটুকুই, আসি তাহলে। আবার আমার পর্ব 7 বা এপিসোড 7-এ আগামী সপ্তাহে দেখা হবে। বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।